আমরা বাইরে যাব, আমরা পড়বো, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আই উইল কন্ট্রিবিউট ফর মাই মাদারল্যান্ড, ফর মাই কান্ট্রি, ফর বাংলাদেশ। দ্য পপুলেশন ইজ গ্রোয়িং ফাস্টার, সো দ্য মোবিলিটি ইজ ইভেন গোয়িং মোর ফাস্টার। সো মেনি স্টুডেন্টস, ইয়াং জেনারেশন, জেনজি, তারা কিন্তু বাইরে মুভ করছে। প্রতি বছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার আশায় উন্নত দেশগুলোতে পাড়ি জমায়। অনেকে আবার ফিরেই আসে না, সেখানেই নতুন জীবনের স্বপ্ন দেখেন। তবে প্রশ্ন হলো, এই প্রবণতার পেছনে কারণ কি? কেবলই কি উচ্চশিক্ষা ব্যবস্থা এবং উন্নত চাকরি বাজারের আকর্ষণ, নাকি দেশের বাস্তবতা ছেড়ে পালানোর চেষ্টা? দর্শক, আজকের আলোচনায় আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। স্বাগত জানাচ্ছি ক্যাম্পাস টিভি নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি আয়েশা সিদ্দিকা ঐশী, এবং স্টুডিওতে অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সৈয়দ রায়হানুল ইসলাম স্যার, ডেপুটি ডিরেক্টর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার, স্টুডিওতে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো। স্যার, মূল আলোচনায় চলে যাবার প্রথমেই আপনার কাছে ছোট্ট করে একটু মতামত জানতে চাইবো। আমরা দেখেছি যে আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান ছিল 13তম, সেখান থেকে 8তম পর্যায়ে উন্নীত হয়েছে। এই যে শিক্ষার্থীদের একটি সিংহভাগ বাইরের দেশে স্থানান্তরিত হচ্ছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? গ্লোবালাইজেশনের যে কারেন্ট ট্রেন্ড চলছে, সেই দৃষ্টিকোণ থেকে এটাকে আমি পজিটিভলি দেখি, বিকজ দ্য পপুলেশন ইজ গ্রোয়িং ফাস্টার, সো দ্য মোবিলিটি ইজ ইভেন গোয়িং মোর ফাস্টার। সো মেনি স্টুডেন্টস, ইয়াং জেনারেশন, জেনজি, তারা কিন্তু বাইরে মুভ করছে। Some of them are really doing good outside of the country, Desire and also fulfill they're coming করার back of course. with lot of skills and education and everything, which is really important for the country. জি স্যার। স্যার, আমরা আরেকটু কথা বলি যদি এই বিষয়ে, যে ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামে তথ্য অনুযায়ী আমরা দেখেছি যে গত শিক্ষাবর্ষ অর্থাৎ 2022 শিক্ষাবর্ষের তুলনায় এই 24 শিক্ষাবর্ষে কিন্তু বিদেশে পাড়ি জমা শিক্ষার্থীর সংখ্যা 26% বেড়েছে। গ্রাজুয়ালি এটা বৃদ্ধি পাচ্ছে। তো এর পেছনের প্রধান কারণগুলো কি হতে পারে বলে আপনার মনে হয়? অনেকগুলো কারণ এর সাথে যুক্ত। যদি ওভারঅল সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন নিয়ে আমি বলি, যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি উইথ ফুল অফ পপুলেশন ইজ এ ক্যাপিটাল। সো যেহেতু অনেক পপুলেশন, সো জব সিকিউরিটি ইজ ওয়ান অফ দ্য ডিফিকাল্ট থিং। করাপশন, সোশ্যাল সিকিউরিটি একটা অনেক বড় বিষয় থাকে। রিকগনিশন পায় না আমাদের স্টুডেন্টরা কিংবা ইয়াং জেনারেশন। অনেক জায়গায় অনেক ভালো কাজ করে, অনেক ইনিশিয়েটিভ নিয়ে তারা অনেক জায়গায় অনেক কিছু করতে পারে না। রিসার্চের অনেক লিমিটেশন আছে আমাদের দেশে। সো এই সব কিছু যদি চিন্তা করি, এবং যদি আর্নিং নিয়ে আমি বলি, সেম জব প্লেসমেন্ট যদি বাংলাদেশে থাকে কিংবা সে বাইরে যায়, সে হয়তো তার জব প্লেসমেন্টে সে আরও অনেক আর্নিং করতে পারে। এই অনেকগুলো কারণেই কিন্তু আসলে ইয়াং জেনারেশন কিংবা জেনজি আমরা যেটা বলি, তারা কিন্তু বাইরে মুভ হতে খুবই আগ্রহী থাকে। তাদের ইয়াং লাইফ থেকে, তারা যখন কলেজ শেষ করে তখন থেকেই তারা চিন্তা করে যে আই উইল ডু মাই undergraduate program or even the master's program outside of the country, or even I will do settlement there, I will live there. So these are এখানে the যদি issue. আমি একটু যুক্ত করি, যদি আপনি যে ফ্যাসিলিটিসগুলোর কথা বললেন যেগুলো ল্যাকিংস আমাদের দেশে রয়েছে, যদি এই ফ্যাসিলিটিসগুলো আমাদের দেশে পুনর্গঠন করা হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মনোভাব কি পরিবর্তন হতে পারে? অবশ্যই। আমি যদি বলি বাংলাদেশে এখন পর্যন্ত আমি যদি বলি মোর দ্যান 150 ইউনিভার্সিটিস আছে, তার মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিস আছে মোর দ্যান 100। সো এই যে ইউনিভার্সিটিগুলো, তারা যদি তাদের এডুকেশন সিস্টেমে অনেক চেঞ্জ আনে, তারা যদি অনেক পজিটিভ চেঞ্জ তাদের এখানে নিয়ে আসে, রিসার্চ নিয়ে আসে, ইন্টারন্যাশনালাইজেশনটাকে প্র্যাকটিসে নিয়ে আসে, মোবিলিটি প্র্যাকটিস আনে, দেশ যদি ইয়াং জেনারেশনকে গ্রো আপ করার জন্য অনেক ধরনের প্র্যাকটিস নিয়ে আসে, তাহলে অবশ্যই তারা দেশে থাকবে। যেমন যদি আমি বলি, দৈনিক যেই ওয়েজেস থাকে আওয়ারলি, যেটা বাইরে হয়তো অনেক বেশি, আমার যদি পার ক্যাপিটাল যদি এই জিনিসগুলো বাড়ে, অফকোর্স দ্য ইয়াং জেনারেশন উইল লাভ টু লিভ হিয়ার। জি স্যার। স্যার, আপনার অভিজ্ঞতা কি বলছে, চলে যাওয়া শিক্ষার্থীর কত শতাংশ দেশে ফিরে আসে বা ফিরে আসার একটা প্রবণতা তাদের থাকে? আমি যদি বলি অ্যাবাউট 40% দে কাম ব্যাক টু দ্য কান্ট্রি। তারা এখানে চলে আসে, তারা হয়তো যারা অনেক রিসার্চ নিয়ে কাজ করে, তারা হয়তো একাডেমিতে তারা জয়েন করে, দে ডু রিসার্চ, দে বিকাম একাডেমিশিয়ানস ইন মেনি ডিফারেন্ট ইউনিভার্সিটি অ্যান্ড আদার্স। সাম অফ দেম আর রিয়েলি ডুইং গুড। তারা অনেক প্রাইভেট কোম্পানিতে কাজ করছে, অনেক এন্টারপ্রেনার গ্রো করছে বাংলাদেশে, তারা বাইরে গিয়ে বিশ্ব দেখছে, দে আর কামিং ব্যাক অ্যান্ড রিয়েলি ডুইং কন্ট্রিবিউটিং ফর দ্য কান্ট্রি। যারা আসছে না, তারা অফকোর্স বাইরে থেকেও কিন্তু তারা কাইন্ড অফ আমাদের কোঅপারেশন করছে রেমিটেন্স পয়েন্ট অফ ভিউতে। সো দিজ আর wherever you are, either you are outside of the country or here, in both way you are actually contributing for the country. স্যার, অবশ্যই এটাকে ধরে নেওয়া যায় যে মেধার পাচার। তবে এই যে ট্যালেন্ট রিটেনশন ধরে রাখার জন্য আসলে কি কি নীতিমালা গ্রহণ করা যেতে পারে? পলিসি লেভেলে উই নিড টু ওয়ার্ক।
আমি যদি বলি সব লেভেলেই কাজ করতে হবে, আমি যদি পার্সোনাল লেভেলে বলি সেখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে হাউ আই উইল ওয়ার্ক অর লিভ আউটসাইড অর ইভেন ক্যান কন্ট্রিবিউট অ্যান্ড মেবি কাম ব্যাক। আমি যদি ফ্যামিলি লেভেলে বলি এটাকে পজিটিভলি তাদেরকে দেখতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে। যে একটা স্টুডেন্ট, একটা জেনজি, সে যখন বাইরে যাবে 4 বছর 5 বছর কিংবা ইভেন মোর টাইম থাকবে, তাদেরকে যেন আমি দেশে নিয়ে এসে আমি যেন তাদেরকে ওই জায়গাটা দিই, ওই মর্যাদাটা দিই তাদেরকে। ইভেন কান্ট্রি লেভেলেও আমি যদি ন্যাশনাল লেভেলে বলি, তাদেরকে সেই সুযোগটা দিতে হবে, এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হবে। ইফ উই ক্যান ক্রিয়েট এ পজিটিভ এনভায়রনমেন্ট, ডেফিনেটলি দে উইল কাম ব্যাক। জি স্যার। স্যার, দেশের বর্তমান যে পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতি বিবেচনা করতে গেলে কিন্তু মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনের জন্য খুব বেশি প্রয়োজন। তবে শিক্ষার্থীদের এই যে ব্রেইন ড্রেন, এই বিষয়টা বাংলাদেশের ইকোনমি বলেন বা সার্বিক পরিস্থিতি যে কোনো সেক্টরে কী ধরনের প্রভাব ফেলছে? আমি যদি বলি ন্যাশনাল লেভেলে আমরা দেখেছি যে আমাদের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান আমরা যেটা দেখলাম, সেখানে অবশ্যই ইয়াং জেনারেশন ছাড়া এটা কখনোই পসিবল ছিল না। সো আমি যদি বলি দেশ গঠনে এই যে আমরা যে প্রবলেমগুলো আমি এক্সপ্লেন করলাম, এই প্রবলেমগুলো কারা আসলে সলিউশন করতে পারে, দ্যাট হ্যাজ টু বি ডান বাই দ্য ইয়াং জেনারেশন। সো তারা যদি সামনে এগিয়ে আসে, তারা যদি বিভিন্ন ন্যাশনাল লেভেলে কন্ট্রিবিউট করে, তারা যদি ইনস্টিটিউশনাল লেভেলে কন্ট্রিবিউট করে, সোশ্যাল লেভেলে কন্ট্রিবিউট করে, ডেফিনেটলি এই কান্ট্রি এগিয়ে যাবে। এবং যেমনটা আমরা যদি বলি জুলাই থেকে এখন পর্যন্ত আমরা, কিংবা জুলাইয়ের আগে আমাদের যে চেঞ্জটা আমাদের এখন হয়েছে, এই চেঞ্জটাকে যদি পজিটিভলি আমরা সামনে এগিয়ে নিতে যাই, ইয়াং জেনারেশনকে এই হালটা ধরে কাজ করতে হবে। স্যার, এখানে যদি আমি একটু বলি যে মেধার পাচার অবশ্যই, তবে এটা কি শুধু মেধার পাচার নাকি এটা বাংলাদেশের জন্য একটি লাভজনক বিনিয়োগও হতে পারে? আমি একটা পয়েন্টে আমি বলবো, এটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ, আমরা কিভাবে জিনিসটা দেখছি। আমরা যদি এটা পজিটিভলি আমাদের কান্ট্রিতে এটাকে ডেভেলপ করতে চাই, উই নিড টু গিভ ইট এ রিয়েলি এ গুড ইমপ্রেশন। আমাদেরকে সেখানে কন্ট্রিবিউট করতে হবে সব লেভেল থেকে। আমি যেটা বললাম যে ন্যাশনাল লেভেলে আমরা যদি বলি, আমরা কিছুদিন আগেও দেখেছি যে যারা আসলে ফরেন রেমিটেন্স আমাদেরকে দিচ্ছে, তাদের জন্য আমরা এয়ারপোর্টে কিন্তু অনেক ধরনের নতুন ফ্যাসিলিটি নিয়ে এসেছি, তাদেরকে আমরা সম্মানের সাথে দেশের তাদেরকে রিসিভ করছি। সো এই যে আমরা তাদের জন্য রেমিটেন্স যারা কাজ করছে, হোয়াই নট যারা আমাদের বাহিরে পড়াশোনা করছে, যারা যেতে চাচ্ছে, তাদের জন্য আমরা আলাদাভাবে আমরা ইউনিট করি, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে গ্রো করার জন্য আমরা ন্যাশনাল লেভেলে কিন্তু আমরা কন্ট্রিবিউটিং মাইন্ডসেট থেকে তাদেরকে পজিটিভলি রিসিভ করতে পারি, যেন তারা এই জিনিসটাকে মাথায় নিয়ে তারা চিন্তা করে যে ইয়েস, আই এম ডুইং গুড অ্যাব্রড, বাট অফকোর্স ওয়েন আই কাম ব্যাক টু মাই কান্ট্রি আই উইল গেট দ্য রিয়েল ভ্যালু। এটা তাদেরকে এনশিওর করতে হবে। স্যার, আমরা যদি এবার বলি যে হচ্ছে এই যে দেশের কিছু নীতি নির্ধারক থাকেন যারা কিন্তু চাইলে এই ট্রেন্ডটাকে চেঞ্জ করতে পারেন, এই যে বিদেশে পাড়ি জমানোর যে একটা প্রবণতা শিক্ষার্থীদের মাঝে থেকেই যায়, এই ট্রেন্ডটাকে তারা কিভাবে পজিটিভ দিকে নিয়ে আসতে পারেন? আমি যদি বলি যে কন্টিনিউশন অফ এ গুড লাইফ, এ সিকিউরড লাইফ, এটা কিন্তু ওভারঅল একটা এনভায়রনমেন্ট। সো আমি যদি ইনস্টিটিউশনাল লেভেলে এই ধরনের জিনিসগুলোকে ইমপ্লিমেন্টেশন করার জন্য ন্যাশনাল লেভেল থেকে কাজ করি, তাহলেই কিন্তু স্টুডেন্টরা কিন্তু বাইরে যারা যাচ্ছে, তারা হয়তো অনেকেই যাবে না, তারা হয়তো এইখানেই থাকবে, তারা এইখানেই কিন্তু পড়াশোনা করবে, রিসার্চ করবে। আর যারা যাবে দে উইল কাম ব্যাক অ্যান্ড দে উইল কন্ট্রিবিউট হিয়ার। সো তাদের জায়গা থেকে আসলে এই ধরনের মাইন্ডসেটটা গ্রো করা, ইফ উই ডোন্ট ক্রিয়েট দ্য মাইন্ডসেট ইন অল লেভেল, ইট উইল বি ডিফিকাল্ট। স্যার, যদি একটু ভিন্ন দিকে যাই, দেখা যায় যে সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা বা গ্লোবালাইজেশনের একটা বিষয় কিন্তু থেকেই যায়। অনেক শিক্ষার্থীর কিন্তু বিদেশি সংস্কৃতির প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করে। অনেকে কিন্তু সংস্কৃতির টানেই বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করে বা তাদের ওই প্রবণতা থাকে। তো এই যে সংস্কৃত মনা একটা বিষয় থাকে, এই বিষয়টাকে আপনি কি পজিটিভলি দেখছেন নাকি নেগেটিভলি? অবশ্যই আমি যদি বলি, বাহিরে যাওয়া তো আসলে একটা নিউ লাইফস্টাইল, অ্যাট দ্য সেম টাইম ইটস এ ক্রস কালচারাল ব্যালেন্স। তারা একটা কালচারে বড় হচ্ছে, বাইরে গিয়েও কিন্তু তারা এই কালচারটা নিয়ে নিচ্ছে, নতুন কালচারটা। আমি যদি বলি, আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি, হোয়াই দে ওয়ান্ট টু গো টু সাউথ কোরিয়া, বিকজ দে লাভ দ্য কালচার অফ সাউথ কোরিয়া, দে লাভ দ্য কে পপ, কে ড্রামা, মেনি ডিফারেন্ট থিংস। সো আমি যদি বলি যে তারা বাইরে যাচ্ছে, দে আর নোয়িং নিউ কালচার অ্যান্ড ইভেন দে আর গেটিং ইভেন মোর নিউ নলেজ। এই কালচার থেকে তারা অনেক ভালো কিছু শিখছে এবং সেই কালচারটা কিন্তু বাংলাদেশে নিয়ে এসে তারা অনেক জায়গায় অনেক ভালো কিছু করছে। সো আমি যদি এই ব্লেন্ডটা আসলে যদি না করতে পারি, মাই কান্ট্রি উইল বি ইন দ্য বিহাইন্ড। সো কান্ট্রিকে যদি আমরা বিশ্বায়নের যুগে যদি সব কান্ট্রির সাথে, ডেভেলপ কান্ট্রির সাথে এগিয়ে নিতে চাই, তাহলে আমাকে কিন্তু কালচারগুলোকে ব্লেন্ড করতে হবে। আমরা বলি যে ফিউশন। সো হাউ দিস ফিউশন উইল ওয়ার্ক, এই ফিউশনটা কিন্তু নিয়ে যাবে ইয়াং জেনারেশন, জেনজি। সো তাদেরকে অবশ্যই এই জিনিসগুলো অ্যাকসেপ্টেবিলিটি নিয়েই কাজ করতে হবে। জি স্যার। স্যার, আপনি যেহেতু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যুক্ত আছেন, তো এই ডিআইইউ কিভাবে হচ্ছে এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের সহায়তা দিচ্ছে? যদি বলি, ডিআইইউ মোর দেন 12 years উই আর ফোকাসিং, ওয়ান অফ দ্য মেইন পিলার অফ দ্য ইউনিভার্সিটি ইজ ইন্টারন্যাশনালাইজেশন।
ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, স্টুডেন্টস সবাই কিন্তু এই ইন্টারন্যাশনালাইজেশনটাকে অনেক বেশি ফোকাস দেয়। সো কী হয়, বছরে আমরা মোর দ্যান 500 to 600 স্টুডেন্টস, দে আর মুভিং অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। উই হ্যাভ মোর দ্যান 600 পার্টনারশিপ। সো এই যে 600 রূপে পার্টনার ইউনিভার্সিটি আছে, ইটস নট এ ইজি থিংস টু ডু। সো ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি পলিসি করেছে যে ইউনিভার্সিটির রিসার্চ নিয়ে কাজ করবে, ইউনিভার্সিটি ইন্টারন্যাশনালাইজেশন নিয়ে কাজ করবে, ইউনিভার্সিটি কোয়ালিটি এডুকেশন নিয়ে কাজ করবে। এই বিষয়গুলো যখন তারা ফোকাসে নিচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু ইউনিভার্সিটি কোয়ালিটি এডুকেশন ইমপ্লিমেন্ট হচ্ছে, স্টুডেন্টরা কিন্তু বাইরে যেতে পারছে, দে আর ডুইং রিয়েলি গুড। অ্যান্ড অ্যাকচুয়ালি যখন তারা ভালো করছে, অটোমেটিক্যালি ইউনিভার্সিটি একটা কোয়ালিটি এডুকেশন ইমপ্লিমেন্ট করতে পারছে এবং আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে যাচ্ছি। সো ইন্টারন্যাশনালাইজেশন অফকোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার, অবশ্যই দেশ ছেড়ে বিদেশে যাওয়া একটা চ্যালেঞ্জ, তো শিক্ষার্থীরা এই চ্যালেঞ্জটাকে কীভাবে গ্রহণ করছে? চ্যালেঞ্জ থাকবেই, ভালো কিছু করতে গেলে আমাদেরকে চ্যালেঞ্জ পার হয়ে যেতেই হবে। সো তারা আসলে নিজেদেরকে স্কিল করছে। তারা যখন ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা করছে, তখন তারা ছোটো ছোটো বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে যাচ্ছে, 1 week, 2 weeks, 1 month, even 1 semester, অ্যান্ড দে আর লার্নিং অ্যাবাউট দিস ক্রস কালচার আন্ডারস্ট্যান্ডিং অফ এ ডিফারেন্ট কান্ট্রি। তারা এই মাইন্ডসেটটা গ্রো করছে এবং তারা একাডেমিতে ফোকাস হচ্ছে, তারা ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিংয়ে ফোকাস হচ্ছে, অ্যান্ড দে আর ডুইং গুড, দে আর রিয়েলি ডুইং গুড হোয়েন দে আর গোয়িং টু অ্যাব্রড। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি আমি বলতে চাই যে চ্যালেঞ্জ থাকবেই। যদি আমরা এই বিশ্বায়নের যুগে এগিয়ে যেতে চাই, আমাদেরকে স্কিলফুল হতে হবে, আমাদেরকে মাইন্ডসেট রাখতে হবে, পজিটিভ মাইন্ডসেট। আমাদেরকে, আমরা বাইরে যাব, আমরা পড়বো, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আই উইল কন্ট্রিবিউট ফর মাই মাদারল্যান্ড, ফর মাই কান্ট্রি, ফর বাংলাদেশ। এই মাইন্ডসেট নিয়ে যদি আমরা যাই, তাহলে অবশ্যই এই দেশটা, যেমন আমরা জুলাইতে চেঞ্জ করতে পেরেছি অনেক পজিটিভলি, সামনের দিনগুলোতে এই দেশটাকে আমরা আরও পজিটিভলি, আরও গ্রোয়িং মাইন্ডসেট নিয়ে আরও ভালো করতে পারবো। সবাইকে শুভকামনা। দর্শক, আজকের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। সময় নিচ্ছি না খুব একটা বেশি, তবে আলোচনা শেষে এটা প্রতীয়মান হয় যে বিদেশে পাড়ি জমানোর শিক্ষার্থীদের এই বিদেশে যাওয়া কিন্তু কেবলমাত্র একটি চ্যালেঞ্জই নয়, বরং এটি দেশের জন্য একটি লাভজনক বিনিয়োগও হতে পারে। তবে সেক্ষেত্রে দেশে অনুকূল পরিবেশ সৃষ্টি করা খুবই প্রয়োজন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ দর্শক আপনাদেরও এত সময় আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। পরবর্তীতে কোনো নতুন আলোচনায়, কোনো নতুন মুখ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।